উঠে পড়লাম ঢাকা রিচা মহাসড়কে। ঢাকা বাজার জ্যাম শুরু হয়ে গিয়েছে। সামনে আর কোনো কনস্ট্রাকশনের কাজ নেই, সুতরাং জ্যামও নেই। আমরা পার হয়ে গেলাম এবং একই সাথে ঢাকা থেকে পুরোপুরি এক্সিট করে ফেললাম। আসসালামু আলাইকুম, আমি শাহেদ দ্য রোমিং আরপিএম হতে। রমাজান মাস চলছে এবং সামনে ঈদ। ঈদ উপলক্ষে আমাদের ক্যাম্পাস অলরেডি বন্ধ হয়ে গিয়েছে। স্টুডেন্টরা সবাই ধীরে ধীরে বাসায় যাওয়া শুরু করেছে এবং আমিও আজকে বাসায় যাচ্ছি। পূর্বে বাস অথবা ট্রেনে জার্নি করলেও বিগত কয়েকবার ধরে বাইক নিয়ে যাতায়াত করছি এবং এবার ইনশাআল্লাহ বাইকে যাব। তো ঢাকা টু দিনাজপুর একটা লং রাইড হতে যাচ্ছে। পুরোপুরি ঢাকা টু দিনাজপুর বললেও ভুল হবে, কারণ আমি অবস্থান করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বা সাভার এরিয়ায়, যেটি কিনা জ্যামময় ঢাকা শহর পেরিয়ে বলা যায় ঢাকার একদম এক্সিট পয়েন্ট। এবং আমাকেও দিনাজপুর সদর অব্দিও যেতে হবে না, কারণ আমার বাসা দিনাজপুর জেলার নবগঞ্জ উপজেলায়, যেটিও কিনা বলা যায় দিনাজপুর জেলার এন্ট্রি পয়েন্ট, যেটি দিনাজপুর হতে প্রায় 1 ঘন্টার মতো ডিস্টেন্স এগিয়ে বা 60 কিলোমিটার পূর্বে। তো আমার ক্যাম্পাস টু হোম একটি 250 কিলোমিটারের মতো লং রাইড হতে যাচ্ছে এবং এবারের রাইডটি কিছুটা চ্যালেঞ্জিং হতে যাচ্ছে, কারণ রমজান মাস, মাঝখানে কোনো পানীয় বা টি ব্রেক দেওয়ার মতো কোনো কিছু নেই। এবং আমি রওনা হচ্ছি, এখন সময় একদম ভোর, কিছুক্ষণ পূর্বে ফজরের নামাজ শেষ হয়েছে এবং এরকম ভোরে রওনা দেওয়ার প্রধান উদ্দেশ্য হচ্ছে যাতে রাস্তা একদম পুরোপুরি ফাঁকা থাকে এবং রাইড করে মজা পাওয়া যায়। তো চলুন, আপনারা আমার সাথে উপভোগ করতে থাকুন ঢাকা রংপুর হাইওয়ে সিনারিও এবং পিওর রাইডিং এক্সপিরিয়েন্স। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। আমরা রওনা হয়ে পড়লাম। এখন সময় ভোর 6টা 2। তো উঠে পড়লাম ঢাকা রিচা মহাসড়কে এবং এই ভোরে রওনা দেওয়ার প্রধান কারণ হচ্ছে রাস্তা একদম ফাঁকা থাকবে। একদম পুরো বাড়ি পৌঁছা পর্যন্তই রাস্তা ফাঁকা, কারণ ঢাকার যে বাসগুলো, দূরপাল্লার যে বাস, হানিফ নাবির বা অন্য যে বাসগুলো রয়েছে, এগুলো কিন্তু ঢাকা থেকে রওনা দেয় মোটামুটি 7টার পর থেকে, অথবা খুব বেশি হলে 6টার দিকে সেটা ঢাকা থেকে রওনা দেয় এবং এদিকে আস্তে আস্তে তো আরো 7টা 8টা বেজে যায়। তো আমি যেহেতু অলরেডি 6টার দিকে এদিক থেকে রওনা দিলাম, তো তাদের সাথে আমার কোনো ক্লাস হওয়ার কোনো সম্ভাবনা নেই। তো পুরো রাস্তাতেই দেখা যাবে যে কোনো বাস নেই, সেভাবে অল্প কিছু থাকবে আর হালকা কিছু ট্রাক থাকবে, বাইক, এই। তারপরে দেখবেন রাস্তা পুরো ফাঁকা এবং এই ফাঁকা থাকার জন্য আমি সবসময় মূলত এই ভোরবেলাটাকে প্রিফার করি। এবং এসে বললাম নবীনগর। সোজা সামনে গেলে মানিকগঞ্জ,
আরিচা ঘাট, এবং আমি ডান সাইডে মোড় নিয়ে নিব উত্তরবঙ্গের দিকে। তো এই রোডটি ছিল ঢাকা আরিচা মহাসড়ক, সামনে মোড় নিয়ে ফেললেই হয়ে যাবে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক, জায়গার ভেদে নাম। এরপরে যমুনা সেতু পার হইলে সেই সড়কটা হয়ে যাবে ঢাকা রংপুর মহাসড়ক। এরপরে এক সময় গোবিন্দগঞ্জ দিয়ে ঢুকে যাব, তখন হয়ে যাবে ঢাকা দিনাজপুর মহাসড়ক। এবং এক সময় আমার উপজেলা নবাবগঞ্জের দিক যাব, তখন হয়ে যাবে ভাদুরিয়া নবাবগঞ্জ আঞ্চলিক সড়ক। আমরা উঠে পড়লাম উত্তরবঙ্গের রোডে, এবং রাস্তা পুরোটাই ফাঁকা থাকবে, কিন্তু সামনে পাইলে জ্যাম থাকবে, কারণ ওখানে রোড কনস্ট্রাকশনের কাজ চলতেছে বহুদিন ধরে। তো রাস্তার অবস্থা খুবই খারাপ ওই জায়গায়। ওই জায়গাটুকু পার হইলে আর বলা যায় সামনে কোথাও জ্যাম পাওয়ার কথা না। এখন তো কিছুটা ঈদ মৌসুম চলে আসছে, এখনকার পরিস্থিতি একটু ভিন্ন ভিন্ন হতেও পারে। তারপরে এখনো তো ওইভাবে ঈদের ছুটি শুরু হয়নি, আবার শুধুমাত্র ভার্সিটিগুলো সিদ্ধান্ত দিয়ে দিয়েছে। সামনে বাইপাইল, এবং এখানে হালকা একটু জ্যাম থাকবে, যেহেতু ভোরবেলা তুলনামূলক কম থাকবে। কিন্তু দিনের বেলা হইলে একদম পুরো অবস্থা খারাপ হয়ে যেত। জ্যাম নেই, এই রাস্তাটায় প্রচুর জ্যাম থাকে এই জায়গাগুলোতে, কারণ এই যে রাস্তা খারাপ। কিন্তু যেহেতু ভোরবেলা, এখন ওইভাবে গাড়ি ঘোড়া বের হয়নি, যার কারণে রাস্তা ফাঁকা। শুধু রাস্তা যেহেতু খারাপ, এর জন্য একটু স্লো যাইতে হচ্ছে এই আর কি। দেখতে পাচ্ছেন ফুল লোড, ট্যাঙ্কি লোড। ভাগ্যক্রমে আমি এই ঝামেলা শুরু হওয়ার আগের দিন ফুয়েল লোড করছিলাম, তখনও পর্যন্ত কোনো ইস্যু তৈরি হয়েছিল না তেল সংক্রান্ত। তার পরের দিন থেকেই তেলের সমস্যা শুরু। তো এরপর থেকে আমি আর বাইক ওইভাবে বাহির করিনি, কারণ যেহেতু আমার আগে থেকে প্ল্যান আছে বাসায় যাবো, এবং তেলের এই অবস্থা। এই যে ঢাকা জ্যাম শুরু হয়ে গিয়েছে, উপরে কাজ চলতেছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের, যার কারণে মূলত বহুদিন ধরে এখানে জ্যাম থাকে। জ্যাম বলা যায় এবার পুরোপুরি জ্যাম হতে বের হয়ে পড়লাম। সামনে আর কোনো রাস্তার কনস্ট্রাকশনের কাজ নেই, সুতরাং জ্যামও নেই। রোড এখন পুরো ফাঁকা পাওয়া যাবে চন্দ্রা অব্দি, এবং পরবর্তীতে টাঙ্গাইল বগুড়ার দিকে গেলে তো পুরোই ফাঁকা। তো রোড এখন মোটামুটি ফাঁকা, কিন্তু এই রোডে যেহেতু এই যে অটো বা টেসলা এগুলো চলতেছে, এই কারণে কোনো ভরসা নেই। কারণ আমি এই টেসলাদের কোনো ভরসা পাই না, যে কোনো সময় যে কোনো মুহূর্তে এদিক ওদিক ঢুকাই দিবে। চন্দ্র অব্দি তাদের জ্বালা সহ্য করতে হবে, এরপরে চন্দ্রা পার হইলে আর নেই। এবং চন্দ্রা বা চান্দুরা যাই বলি না কেন, সেটিকে বলা যায় ঢাকার এক্সিট পয়েন্ট। কারণ চন্দ্র অব্দি ঢাকার বিভিন্ন বাসগুলো চলাচল করে, শহরের বাসগুলো। এরপরে কিন্তু মোটামুটি গাজীপুর পার্কের টাঙ্গাইলে ঢুকে পড়বো। উপরে সাইনবোর্ড দেখাচ্ছে দিনাজপুর 302 কিলোমিটার, পঞ্চগড় 381 কিলোমিটার, রংপুর 270, এবং রাজশাহী 214। দিনাজপুর 302, কিন্তু যেহেতু আমার বাসা দিনাজপুরের অনেক আগেই সদরের, মোটামুটি 60 কিলোমিটার পূর্বে, তো বলা যায় আমার এখন আরো 250 কিলোমিটারের মতো জার্নি। আমার ক্যাম্পাস থেকে আমার বাসা হয় টোটাল 255 কিলোমিটারের মতো। অলরেডি ক্যাম্পাস হতে 10 কিলোমিটার পার হয়ে এসেছি।
এখনো পর্যন্ত গার্মেন্টস গুলো শেষ হয়নি, পুরো রোড জুড়ে গার্মেন্টস। এবং যেহেতু গার্মেন্টস শ্রমিকরা এই সময় তাদের অফিসে বা কর্মক্ষেত্রে প্রবেশ করে, সে কারণে এই সময়টুকুতে একটু জ্যাম থাকে। দুপুরের দিকে রোডটা অনেক ফাঁকা থাকে, পুরো ফাঁকা। নর্মালি আমি যেটা করতাম আগে, লং জার্নির আগের দিন তেল তুলে রাখতাম পুরো টুকু, এবং দরকার সবকিছু ঠিকঠাক করে রাখতাম। যাত্রা পথে কোথাও তেল তুলতাম না, কারণ আমি খুব সিলেক্টিভ কয়েকটি পাম্প থেকে তুলে দিতাম। কারণ এক জায়গার ফুল কোয়ালিটি এক এক রকম, ভরসা পাই না। অনেক জায়গায় ভেজাল বিস্তৃত দেয়, অনেক জায়গায় কম দেয় পরিমাণে। তো আমার রিভিউ দেখে সব থেকে পজিটিভ রিভিউ যুক্ত দু একটা ফোন থেকে আমি তেল নিতাম ঢাকায়, এবং বাসায় গিয়ে একদম ঢাকায় যে পাম্প সেখানে নিলাম, মাঝখানে কোথাও নিলাম না। কিন্তু এবার তো এটা করতে চাইলে সম্ভব না, কারণ বাসায় গিয়ে তো আদৌ পাম্পে তেল পাবো কিনা তার কোনো গ্যারান্টি নাই। তেলেও তো অলরেডি একটা নিয়ম করে দিছে, 2 লিটার এর বেশি নেওয়া যাবে না। এবার আমার ইচ্ছা আর কি প্রতিটা পাম্পেই মোটামুটি কিছু দূর পর পর গিয়ে প্রতিটা পাম্প থেকে আবার অল্প করে তেল নেওয়া, কারণ তেলের প্রচুর সংকট, সামনে সংকট তৈরি করেছে। চন্দ্রা এসে বললাম খুব দ্রুতই। সামনে ডান দিকে যে মায়াবতী দেখতে পাচ্ছেন, সেটি চলে গিয়েছে আবারও ঢাকার দিকে, তোলা হয়ে আবারও ঢাকায় প্রবেশ, এবং আমি চলে যাচ্ছি বাম দিক দিয়ে। টাঙ্গাইল বসার কোটে বললাম, সেটি দিয়ে সোজা চলে গেলে রংপুর বিভাগ ও রাজশাহী বিভাগ, এবং তার আগে যদি ডানে মন নেই তো ময়মনসিংহের দিকে যাওয়ার রোড রয়েছে। তো চন্দ্রা পার হয়ে গেলাম এবং একই সাথে ঢাকা থেকে পুরোপুরি এক্সিট করে ফেললাম। এখন পার হচ্ছি গাজীপুরে করিয়াকৈর উপজেলা, ওভারপাসে নিয়ে নিলাম। যান্ত্রিক শহর থেকে বের হয়ে গেলাম। একটু ধীরে সুস্থে যাচ্ছি, আমি অত ওভার স্পিডিং করি না সবসময়। যদি রাস্তা ফাঁকা থাকে একদম, সেক্ষেত্রে তো টেনে দেওয়া যায়, কিন্তু এরকম ভিড়ের জায়গায় একটু ভারী স্পিডেই যায়। এখন আমি রাইড করছি ঢাকা টাঙ্গাইল রোড দিয়ে।
এখন রাইড করছি ঠিক টাঙ্গাইল শহরের পাশ দিয়ে। টাঙ্গাইল শহর রাস্তার একদম পাশেই না, একটু ভিতরের দিকে, এবং এদিক দিয়ে যাওয়ার রাস্তা রয়েছে। এই যে বাম পাশে যে রোডটি, এটি সোজা চলে গিয়েছে টাঙ্গাইল মেইন সিটির দিকে, এবং সোজা যদি চলে যাই এই রোড দিয়ে, তাহলে সামনে যমুনা সেতু এবং এরপরে উত্তরবঙ্গের রোডগুলো। লোড করবো। তো যেটা বলতেছিলাম, আমার এবার প্রতিটা পাম্পে অল্প অল্প করে তেল নিয়ে যাবো, যেহেতু কোনো জায়গায় বেশি তেল দিবে না এবং সামনে কোথায় তেল আছে না আছে কোনো গ্যারান্টি নাই। এ আল্লাহ, এটা তো অকটেন নাই বলে দিছে। আসছিলাম তেল নিতে, কিন্তু ভাগ্য খারাপ, অকটেন নাই, শুধু পেট্রোল দিতেছে। পেট্রোল আমার বাইকে হবে না। আমার ফুয়েলের একটি খুঁটি কমে গিয়েছে, এই যে, মানে মোটামুটি 3-4 লিটারের মতো তেল মোটামুটি চলে গিয়েছে। 3-4 লিটার যাত্রার পথে, মানে আজকে রওনা দেওয়ার পর থেকে চলে গেছে এমন না, আমি এর আগে অনেক চালাইছি। এখানে পাওয়া যায় কিনা। তেল দিলো নাই, কি বলে? এমন ধরে তো সমস্যা। যদি আমি বাসায় পৌঁছতে পারবো, আমার সমস্যা নাই, কিন্তু আমাকে অনেকে বলে রাখছিল যারা আমার মতোই ঢাকা হতে বাসায় রওনা দিবে, আমাদের এদিকেই বাসা, অনেকজন আছে, ফ্রেন্ড, জুনিয়র, সিনিয়র, তারা আমার মতো বাইক নিয়ে জার্নি করে। তারাই আগে থেকে করে, আমি পরে করছি শুরু। তো ওরা বলছিল ওদের আবার তেল নাই, যে যাওয়ার পথে রাস্তায় পাই কিনা, পাওয়া যায় কিনা একটু চেক দিতে। অবস্থা হলে তো ওরা আসতে পারবে না নাকি। সামনে আরেকটি পাম্প নাকি, প্রতিটি পাম্পে দেখবো, আরো নাই মনে হয়। তো বিক্রি করে না। এই জায়গাটি অনেক দুর্ভাগ্যের যে মেইন জ্যাম, সেটি কিন্তু এখানেই লাগে। আপনারা সবাই দেখতে পাচ্ছেন অলরেডি কিছুটা, যদিও বা এখন কমে গেছে, কারণ এই যে এই রোডটা যে তৈরি করতেছিল তখন এইগুলা লাগছিল জ্যাম। কিন্তু এই মুহূর্তে যেহেতু এই রোডে আর তেমন কনস্ট্রাকশনের কাজ চলছে না, সেজন্য জ্যাম সেভাবে নাই। এবং এলেঙ্গা পার হইলেই কিন্তু আমরা টাঙ্গাইল জেলার সীমানা পার করে ফেলবো, এবং সামনেই যমুনা সেতু, যমুনা সেতুর মাধ্যমে আমরা সিরাজগঞ্জে প্রবেশ করব বা উত্তরবঙ্গে প্রবেশ করব। সিরাজগঞ্জ জেলাকে বলা হয় উত্তরবঙ্গের প্রবেশদ্বার, যেটির মধ্যেই পড়েছে আমাদের যমুনা নদী এবং যমুনা সেতু। পদ্মা সেতু হওয়ার আগ পর্যন্ত যমুনা সেতুই ছিল বাংলাদেশের সব থেকে বড় সেতু।
আমার একটা ব্রেক দেওয়া উচিত ছিল। একটু ব্রেক দিইনি। এই নিরিবিলি পরিবেশটাতেই আসলাম। এখানে কিছুক্ষণ রেস্ট নেব। তো এটা আমার বাইক, আসলাম এই পাশ দিয়ে ঢাকা হতে এবং চলে যাবো সোজা উত্তরবঙ্গের দিকে। এবং একটু ব্রেক নিলাম, একটাও ব্রেক নেওয়া হয়নি ভালোভাবে। তো মোটামুটি 2 ঘন্টার মতো জার্নি করার পর একটি ব্রেক দিয়েছি। 2 ঘন্টাও ঠিক না, 1.5 ঘন্টা ব্রেক দিয়েছি জাস্ট এলেঙ্গা পার হওয়ার পরে। সামনে ওখানে বাইকটি রেখেছি এবং এই হচ্ছে আমাদের ঢাকা টু রংপুর মহাসড়ক সামনে। এইদিকে রোডটি কোথায় চলে গিয়েছে বলতে পারতেছি না। মধুপুর এলেঙ্গা হাইওয়ে থানা। আমি ব্রেক দেওয়ার পরে রওনা হয়ে গিয়েছি অলরেডি, এবং এবার মোটামুটি 15 মিনিটের মতো ব্রেক দিয়েছিলাম ওখানে। চেক করলাম ভিডিওগুলো কেমন ক্যাপচার হচ্ছে না হচ্ছে। যেটা দেখলাম যে ভয়েস একদমই ক্যাপচার হয়নি, বিশেষ করে স্পিডে চালানো অবস্থায় পুরো বাতাসের সাউন্ড। কারণ বাইকটি একটু হেলমেটের নিচের দিকে রাখছিলাম, যার কারণে পুরো বাতাসের সাউন্ডের কারণে যা বলছি কি বলছি কিছু ক্যাপচার হয়নি। মাইক্রোফোনটা পজিশনটা একটু চেঞ্জ করে নিলাম, বা চেঞ্জ করার পরে দেখি কেমন আউটপুট আসে। রওনা হয়ে গেলাম, এখন রাইড করছি ঢাকা সিরাজগঞ্জ রোড বলা যায়। সামনেই যমুনা সেতু। এই রোড শেষ হলে যমুনা সেতু, এবং পুরো ঢাকা রংপুর পুরো রোডটি 6 লেন করা হইতেছে। তার মধ্যে সেতুর এপারের কাজ মোটামুটি শেষ। সেতুর এপারের কাজগুলো যা এখনো চলতেছে, রানিং। এই পাশে সার্ভিস লেনের কাজটি হয়েছে, এই পাশে রোডের কাজ কমপ্লিট, মাঝখানে পুরো কাজ বাকি। এবং ওই দুই পাশে দেখা যাচ্ছে রেল লাইন, তার মানে সেতু খুবই নিকটবর্তী। কারণ গত বাইক নেওয়ার পর এ পর্যন্ত 4বার এই রোড দিয়ে যাতায়াত করলাম। প্রতিবারই খুব করে চাইতাম যে ট্রেনের সাথে দেখা হোক, ট্রেন আর আমি একসাথে যাই, বা মানে কিন্তু একবারও ট্রেনকে দেখতে পাইলাম না। অথচ আগে যমুনা সেতু দিয়ে পার হইলেই, যখন ট্রেনে পার হইতাম, কোনো না কোনো বাস থাকতো, যদি কখনো যখন বাসে যাইতাম অবশ্যই অবশ্যই ট্রেনের সাথে দেখা হইতো। এখন যদিও বা এখন আর যমুনা সেতুতে ট্রেন যায় না। আগে তো প্রতি 15 মিনিট 20 মিনিট পর পর একটা করে ট্রেন যাইতো। দেখি আজকের কোনো ট্রেনের সাথে দেখা হয় কিনা। দেখতে পাচ্ছেন কিনা ওইখানে কিন্তু রেল লাইন আছে। ট্রেনের দেখা পেয়ে গেছি, এবার আমার ভাগ্য ভালো। ওই যে ট্রেন আসতেছে সামনে, কি ট্রেন না, আর একটু পূর্বে দেখা হলে ভালো হইতো, বা কোনো ইন্টারসিটি ট্রেন হলে ভালো হইতো। তাও ভালো, এবার একটা ট্রেনের দেখা পেলাম। যমুনা সেতুতে চলে আসলাম প্রায় কাছাকাছি, এখনো প্রবেশ করিনি সামনে যমুনা সেতু। এবং এই যে এখন বিশ্রাম যান আজকে, আর মাত্র
7-8 দিন পরেই অফিসিয়ালি ছুটি ছুটি শুরু হয়ে যাবে, সরকারি অফিস থেকে শুরু করে গার্মেন্টস সব কিছু। তখন এই প্লেসগুলোতে, এই জায়গাগুলোতে, এই রোডে কি যে পরিমাণ জ্যাম থাকবে, মানে ভয়াবহ লেভেলের জ্যাম, কল্পনা করতে পারবেন না এখানে কি লেভেলের জ্যাম থাকবে। যমুনা সেতুতে প্রবেশ করতেছি, সেতু আরো সামনে, বাম পাশ দিয়ে ট্রাক এবং ডান সাইড দিয়ে বাস সহ অন্যান্য। এই পাশ দিয়ে ট্রাক, কারণ ট্রাকের ওভারওয়েট কিনা পরিমাপ করার জন্য এই পাশ দিয়ে যাইতে হয়। আমরা উঠে বললাম যমুনা সেতুতে, সামনে টোল প্লাজা, টোল প্লাজায় টোল দিয়েই যমুনা সেতু। এবং এটি হচ্ছে যমুনা সেতু পূর্ব টোল প্লাজা। টোল দিয়ে দেবো 50 টাকা টোল। তো উঠে পড়লাম যমুনা সেতুতে, এখনো উঠিনি, এই যে উঠে পড়তেছি। এবার পুরোপুরি ভাবে উঠে পড়েছি সেতুতে। পানি নেই, কারণ শীতকাল মাত্র শেষ হইলো। ওই দুই পাশে যমুনা রেলওয়ে ব্রিজ, পূর্বে যে ডান পাশে এই পাশ দিয়ে ট্রেন চলতো, 2-1 বছর পূর্বে এই পাশ দিয়ে ট্রেন চলতো এই সেতু দিয়েই, এবং একই সাথে সমান্তরালে বাস এবং ট্রেন যাতায়াত করতো। কিন্তু বর্তমানে ওই ডানে রেল সেতুকে নিয়ে যাওয়া হয়েছে, এবং বিশাল যমুনা সেতু। যমুনা সেতুর দৈর্ঘ্য মনে হয় 4 কিলোমিটারের থেকে একটু বেশি, আর পদ্মা সেতু 6 কিলোমিটারের থেকে একটু বেশি। পুরো চর পড়ে আছে, দেখতে পাচ্ছেন কিনা যমুনা সেতুতে পুরো চর, পানি তেমন নাই, মাঝখানে একটু পানি, পুরোটুকুই চর। এরকম সিজনে এই যমুনার চরও কিন্তু আপনার একটা ভ্রমণ ডেস্টিনেশন হইতে পারে, অনেক সুন্দর। চারিদিকে যতদূর শুধু চোখ যায় বালু আর বালু, মরুভূমির মতো একটা অবস্থা। সেতু দিয়েও কোনো ট্রেন এই মুহূর্তে পাওয়া হচ্ছে না। প্রচুর বাতাসের ধাক্কা। আজকে কতক্ষণ লাগছে? এই 4-5 মিনিট হয়তো বা লাগলো।
যমুনা সেতু হতে বের হয়ে বললাম। সেতু এরিয়া থেকে এখনো বের হয়নি, সেতু থেকে নেমে পড়ছি। এটা হচ্ছে যমুনা সেতুর পশ্চিম টোল প্লাজা। ঢাকায় যাওয়ার সময় এখানে টোল দিয়ে যেতে হবে এবং দেখি আমি সেতু এরিয়া থেকে বের হয়ে পড়তেছি এবং পুরোপুরিভাবে আমার উত্তরবঙ্গের মধ্যে প্রবেশ করে ফেললাম, কারণ সেতু পার হলাম মানে উত্তরবঙ্গ শুরু। খুব বেশি ধরে যাবো না, কারণ ওই সামনে পুলিশ থাকে। এটাকে পার হয়ে নিই। ওই দেখে একটা মোড় আছে এবং এই মোড়ে পুলিশ অল টাইম থাকে। তারা মূলত মনে হয় ট্রাকগুলো চেক করে। আচ্ছা, তো এটা পার হওয়ার পরে আমি পার হব না, একটু চেক দিই যে ভিডিওটা এবার ক্যাপচার কেমন হলো। এবার ব্রেক দিলাম যমুনা সেতু পার হওয়ার পরে। এই ব্রেক দেওয়ার উদ্দেশ্য টায়ার্ডনেস অথবা বাইকের রেস্টের জন্য না, শুধু ভিডিওটা চেক করার জন্য।